অর্গানাইজেশনের মধ্যে কি আছে, কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে এই দেখো এখানটাতে একটা কম্পিউটার অর্গানাইজেশনের একটা ছবি আছে, এখানে কিছু কি আছে, ইনপুট ডিভাইস আছে, আর এই যে মাঝখানে যে ইয়েটা আছে দেখো, কন্ট্রোল ইউনিট, এএলইউ আর মেমোরি, আর একটা হচ্ছে কি আউটপুট ইউনিট। তাহলে কম্পিউটারের আসলে মূলত যে আমরা কম্পিউটারে কাজ করি এর মধ্যে কয়টা কয়টা ইউনিট আছে, ইউনিট হচ্ছে মূলত তিনটে। তাহলে এইখানে কি থাকে, এটা থাকে হচ্ছে, এখানে থাকে হচ্ছে কি ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটের মধ্যে কি থাকে, ইনপুট মানে হচ্ছে যেগুলোর সাহায্যে আমরা কম্পিউটারে কি দিতে পারি, কোনো তথ্য বা ইনফরমেশন দিতে পারি। মাঝখানে কি থাকে, মাঝখানে একটু থাকে হচ্ছে সিপিইউ। সিপিইউ ফুল ফর্ম হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং সে একটা প্রসেস করে সে একটা রেজাল্ট বা আউটপুট আমাদেরকে দেয়। তাহলে আমরা ইনপুট হিসাবে কম্পিউটারে আমরা ডাটা এবং ইনস্ট্রাকশন দিই, কি দেই আমরা, ডাটা অথবা ইনস্ট্রাকশন হচ্ছে কম্পিউটারকে আমরা দেই। মনে করো আমরা ডাটা বলতে আমরা কি বুঝি, দেখো আমরা মনে করো কম্পিউটারে 2 আর 3 ইনপুট দিলাম। তাহলে 2 আর 3 যখন আমরা ইনপুট দিব, এই 2 আর 3 দিয়ে কম্পিউটার কি করবে, কম্পিউটারকে তো বলতে হবে যে এটা দিয়ে তুমি একটা ইয়ে হয় অ্যাডিশন করো, না হলে সাবট্রাকশন করো, না হলে মাল্টিপ্লিকেশন করো, না হলে ডিভিশন করো। এটা না বললে কি সে কোনো আমাকে রেজাল্ট দিতে পারবে? নো স্যার, পারবে না। No, sir. No, sir. No, sir. পারবে না। No, sir. নো স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা বলছিলাম যে কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সিস্টেমের ভৌত উপাদান যা স্পর্শ করা যায় বা দেখা যায়। যেমন ধরো তোমার আমাদের সবার বাসায় কম্পিউটার আছে, কম্পিউটারে কি কি আছে, কিবোর্ড আছে, মাউস আছে, মনিটর আছে, তারপরে স্পিকার আছে, এগুলো হচ্ছে সব কম্পিউটারের হার্ডওয়্যার। তাহলে এই যে কম্পিউটার হার্ডওয়্যারের ইয়েতে দেখো, কম্পিউটার হার্ডওয়্যার হলো, তাহলে এগুলো বিভিন্ন আকারের হতে পারে। কম্পিউটার যেগুলো তুমি স্পর্শ করতে পারবো বা যেটার ওয়েট আছে, ওজন আছে। যেমন ধরো আমার এখানে কি আছে, এখানে কিবোর্ড, মাউস, স্ক্যানার, হ্যাঁ, তারপরে হচ্ছে মাইক্রোফোন, তারপরে কি আছে, তারপরে কার্ড রিডার, ক্যামেরা, এগুলো হচ্ছে সব কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে এই যে এখানে বলছে কম্পিউটার হার্ডওয়্যারের প্রধান উপাদান সমূহ হচ্ছে কি, এখানে দেখো কয়টা জিনিস আছে, একটা হচ্ছে কি আছে ইনপুট ডিভাইস, একটা কি আছে আউটপুট ডিভাইস, একটা হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর হচ্ছে স্টোরেজ ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস বলতে আমরা আসলে কি বুঝি, ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারের, ইনপুট ডিভাইস হলো এমন একটি উপাদান, হার্ডওয়্যার উপাদান, যা দিয়ে কম্পিউটারের ডাটা বা নির্দেশাবলী কি করতে পারে, প্রবেশ করতে পারে। যেমন মনে করো আমি আমি একটা ওয়ার্ডে একটা অ্যাপ্লিকেশন লিখতে চাই, আমি লিখছি টু দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। এই যে আমি লিখলাম, এটা কোথায় আমি ইয়ে করি, কিবোর্ডে, কিবোর্ডেই তো করি। কিবোর্ডে লিখলে পরে এটা আমরা মনিটরে দেখতে পাই, তাই তো। তাহলে কিবোর্ডের সাহায্যে আমরা কম্পিউটারকে কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি, আর আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এগুলো হচ্ছে কি হার্ডওয়্যার ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস হলো এমন একটি উপাদান যা দিয়ে কম্পিউটারের ডাটা বা নির্দেশাবলী কি প্রবেশ করতে পারে। যেমন ধরো কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ওয়েব ক্যাম ইত্যাদি। তাহলে এখন মনে করো যে আমি এই যে এখানে যে কটা ডিভাইসের নাম লেখা আছে, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ওয়েব ক্যাম, এইটা বাদে কেউ কি কোনো ইনপুট ডিভাইসের নাম বলতে পারবা? স্যার কি বললেন, আবার বলতে পারবেন প্লিজ? আমি বললাম যে এইখানে যে এখানে কি লেখা আছে, কিবোর্ড লেখা আছে, মাউস লেখা আছে, মাইক্রোফোন লেখা আছে, স্ক্যানার লেখা আছে, ওয়েব ক্যাম লেখা আছে, এগুলো কি সব Sir, monitor. Input device. Input device. Sir, one. Input device. I guess. ইনপুট ডিভাইস। Monitor. না, প্লটার, মনিটর, এগুলো হচ্ছে সব আউটপুট ডিভাইস। আমার স্ক্রিনটা তোমরা কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা Yes, sir. দেখো, আমি এখানটাতে লিখছি, আমি এখানটায় লিখলাম হচ্ছে DHAKS। আচ্ছা, কি দিয়ে লিখেছি বলো তো? আমি কিন্তু এটা স্ক্রিনের মধ্যে লিখলাম, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। মনে করো আমি বোর্ডে যেরকম করে লিখি এরকম করে লিখছি না, এটা কি দিয়ে লিখছি, আমি তো ল্যাপটপে ক্লাস দিচ্ছি, ল্যাপটপে আমি কিভাবে লিখছি এটা? Touchpad, I guess. Mouse. এটাকে বলে স্টাইলাস, একটা পেন, ছোট্ট একটা পেনের মতো আছে। এই পেনটা আমি এখানে লিখছি, তোমরা এটা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই যে এটাও একটা কি, এটা একটা ইনপুট ডিভাইস। তাহলে আমরা যেখানে আসছিলাম দেখো, এই যে ইনপুট ডিভাইসের কথা আমি বলছিলাম, ইনপুট ডিভাইসের পরে এখানে আছে হচ্ছে কি ইনপুট ডিভাইসের কাজ কি, ব্যবহারকারী দেওয়া তথ্য বা কমান্ড কম্পিউটারে প্রেরণ করে, ঠিক আছে। তাহলে এই যে আমরা মনে করো যে কথা বলছি,
এই কথাটা যদি কম্পিউটারে আমি ইনপুট করতে চাই তাহলে আমার কি লাগবে? Keyboard. Microphone. কিবোর্ড দিয়ে কিন্তু হবে না, কিবোর্ড দিয়ে কিন্তু হবে না। কিবোর্ড দিয়ে তুমি খালি লিখতে পারবা, তুমি কিবোর্ড দিয়ে খালি লিখতে পারবা। এখন এই যে এখানে কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে, তাহলে কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে একটি কিবোর্ডে এমন কিছু কি ধারণ করা হয় যার সাহায্যে ডাটা ইনপুট করা যায়। তাহলে তোমরা বলতে পারো যে কিবোর্ডে কতগুলো কি থাকে নর্মালি? এই দেখো এখানে কি আছে, এ বি সি ডি ই এফ, এগুলো কত আছে? এগুলো হচ্ছে কয়টা আছে? 26টা। আর এই যে এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত আছে, এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে, এগুলোকে বলে নামলক। নামলক মানে হচ্ছে নাম্বার, ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখো F1 থেকে F12 পর্যন্ত আছে, দেখতে পাচ্ছ তোমরা? F1 থেকে F12 পর্যন্ত, এই যে F1 থেকে F12 পর্যন্ত আছে, যে Yes. এইটার নাম কি? এগুলোর নাম কি বলতে পারো? The function. Sir, এগুলো ইংলিশ। এগুলোকে বলে ফাংশন কি। এই 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলে নিউমেরিক কি। এ থেকে জেড এগুলোকে বলা হচ্ছে আলফাবেটিক কি। এইটাকে বলা হচ্ছে কি অ্যারো কি। আর এই যে এগুলোকে বলা হচ্ছে বিশেষ কি। এই যে কন্ট্রোল অল্টার শিফট ডিলিট আছে না, এগুলোকে বলা হচ্ছে কি বিশেষ কি। বুঝতে পেরেছো? তাহলে কিবোর্ডের ক্লাসিফিক কি গুলোর আবার শ্রেণী বিভাগ আছে। এগুলো হচ্ছে কি কিবোর্ডের কি এর শ্রেণী বিভাগ। কি কি আছে? আলফাবেটিক কি, নিউমেরিক কি, তারপর হচ্ছে ফাংশন কি, অ্যারো কি, আর হচ্ছে বিশেষ কি। বুঝতে পেরেছো কথা? Yes, Yes, sir. স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? নো স্যার, দেখতে পাচ্ছি না। সবকিছু বাংলাতে লেখা কেন, স্যার? স্যার আর একটু জুম করে দিলে ভালো হতো। সবকিছু বাংলাতে লেখা কেন? ও, তো আমাকে তো এরকম কিছু বলা হয় না যে বাবা ইংলিশে লিখতে হবে। আচ্ছা, আমি কিছু আছে বোধহয় ইংলিশে লেখাও আছে, দেখো। তারপরে বলছি দেখো, মাউস একটি হচ্ছে ছোট হ্যান্ডসেট ডিভাইস। মাউসের সাহায্যে স্ক্রিনে তীর প্রতীকের গতি নিয়ন্ত্রণ করা হয়, যাকে বলা হয় হচ্ছে পয়েন্টার। এই যে দেখো আমি এইখান থেকে যে দেখতে পাচ্ছ একটা ইয়ের মতো মুভ করছে, অ্যারোর মতো একটা মুভ করছে, দেখো এই যে মুভ করছে না, এই যে আমি কিবোর্ডের উপরে মুভ করছি, দেখতে পাচ্ছ? অথবা এই যে মাউসের উপর মুভ করছি, দেখতে পাচ্ছ? তাহলে এটাকে বলা হচ্ছে কি পয়েন্টার। তাহলে এটা দিয়ে ফাইল খোলা বা নির্বাচন করা সহ অনেক কাজ করা যায়। চাইলে এর মাধ্যমে তুমি কম্পিউটারে ছবিও আঁকতে পারবা। তাহলে মাউস দিয়ে এটা করা যায়। তাহলে মাউস কয় ধরনের আছে বলতে পারো কেউ? তাহলে এখন দেখো যে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? হ্যালো? Yes, sir. শোনা যাচ্ছে। তাহলে এখন দেখো আমরা যেটা বলছিলাম যে আমরা যখন কিবোর্ডে লিখি না, কিবোর্ডে আমি এ প্রেস করলাম, মনিটরে তো আমরা এ দেখতে পাই, তাই না? দেখতে পাই তো? Yes, sir. স্ক্রিন দেখতে পাই না। স্যার একটু জুম করেন। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার আর একটু যদি বোঝাতেন তাহলে ভালো হতো। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাবো না? স্ক্রিন তো স্ক্রিন শেয়ার করা আছে। স্যার আমি হ্যালো? ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে। তুমি এক কাজ করো, তুমি ডিসকানেক্ট হয়ে আবার নতুন করে কানেক্ট করো, যে দেখতে পাচ্ছ না স্ক্রিন। তাহলে দেখো এই জায়গাটাতে মাউস হচ্ছে কি, মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? তাহলে মাউসের পরে এই দেখো মাউসের কাজ কি? মাউসের কাজ হচ্ছে কার্সার নিয়ন্ত্রণ, ক্লিক করে নির্দেশ দেওয়া। কিবোর্ডের সাহায্যে কি করা হয়? লেখালেখি এবং ইনপুট কমান্ড দেওয়া যায়। মাইক্রোফোনের সাহায্যে কণ্ঠস্বর। আর ক্যামেরা দিয়ে কি করতে পারি আমরা? ছবি ও ভিডিও ইনপুট দেওয়ার জন্য আমরা কি লাগবে? ক্যামেরা। এটা ডিজিটাল ক্যামেরা লাগবে, এমনি ক্যামেরা হলে পরে কিন্তু আবার হবে না। তারপরে হচ্ছে কি টাচ স্ক্রিন, আঙ্গুল বা স্টাইলাস দিয়ে ইনপুট দেওয়া যায়। তাহলে স্ক্যানার হচ্ছে কাগজের, স্ক্যানারটা হচ্ছে কি কাগজের লেখা বা ছবি ডিজিটাল রূপে নেওয়া যায়। জয়স্টিক দেখেছো তোমরা? জয়স্টিক দিয়ে গেম খেলে, গেম খেলার জন্য জয়স্টিক আমরা জি use স্যার। করি। আর হচ্ছে আরেকটা হচ্ছে বায়োমেট্রিক সেন্সর, আঙ্গুলের ছাপ বা চেহারা শনাক্তকরণের জন্য আমরা একটা সেন্সর ইউজ করি। তাহলে এই যে আঙ্গুলের ছাপ যে আমরা দেই, আঙ্গুলের ছাপ দিলে পরে যে ডিভাইসটা আছে না, এটা একটা মনিটরের মতো একটা আছে, ওর উপরে আঙ্গুলটা দিতে হয়।
তাহলে এখন মনে করো এক জায়গায় একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে, তুমি যে যদি ফিঙ্গার দাও তাহলে কি তোমার ফিঙ্গার কি সে আইডেন্টিফাই করতে পারবে? না স্যার। আইডেন্টিফাই করতে পারবে যার ফিঙ্গারপ্রিন্ট আগের থেকে নেওয়া আছে, মানে যার ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফাই করতে হবে তার আগে থেকে ছয়টা তোমার ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে সে স্টোর করে রাখে। তুমি যখন ওইটা দিবা, আবার নতুন করে যখন দৈনিক ডেইলি ফিঙ্গারপ্রিন্টটা দিবা, তোমার ওই আগের যে 6টা রাখা আছে ওই 6টার সাথে সে ম্যাচ করে যদি তোমারটা মিলে যায় তখন সে তোমাকে অ্যাক্সেস দিবে, তাছাড়া অ্যাক্সেস দিবে না। বুঝতে পেরেছো কথা? তাহলে এখন যদি আমরা এরকম এখানে কম্পিউটারের কি আছে, কম্পিউটারের কতগুলো প্রাক কম্পিউটার যুগ আছে, ঠিক আছে? এটা হচ্ছে একবারে ভ্যাকুয়াম টিউব আবিষ্কার হয়েছিল 1940 সালে। তার আগে যে ইয়েটা ছিল এটাকে বলা হচ্ছে কি প্রাক কম্পিউটার যুগ। তাহলে প্রথম প্রজন্ম কম্পিউটারে কি আসছিল? প্রথম প্রজন্ম কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের ইয়ে চালু হয়েছিল। ভ্যাকুয়াম টিউবটা কেমন দেখো, এই যে এগুলো হচ্ছে কি ভ্যাকুয়াম টিউব, দেখতে পাচ্ছ ছবি? তাহলে প্রথম জেনারেশনের যে কম্পিউটার গুলো ছিল এরকম ভ্যাকুয়াম টিউব দিয়ে কম্পিউটার গুলো তৈরি করতে হতো, এবং এটাতে এত প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগতো যে মানে 2000 কিলোওয়াট ইলেকট্রিসিটি লাগতো, এবং এক একটা কম্পিউটারের সাইজ ছিল হচ্ছে 2তলা 3তলা বাড়ির সমান, ঠিক আছে? আর এগুলোতে প্রচুর হিট জেনারেট হতো, এবং এটাকে ঠান্ডা করার জন্য এর মধ্যে কি দিতে হতো? পানি দিতে হতো। আমাদের গাড়িতে পানি দিতে হয় না ঠান্ডা করার জন্য? পানিতে গাড়ির মধ্যে দেখবে এরকম ভ্যাকুয়াম টিউব আছে, ভালভ আছে গাড়ির মধ্যে, ঠিক আছে? তাহলে এই যে ভ্যাকুয়াম টিউবের পরে দেখো এরপরে কি আসছে, সেকেন্ড জেনারেশনে আসছে হচ্ছে ট্রানজিস্টার। এটা 1956 সাল থেকে 1963 সাল পর্যন্ত এটা ট্রানজিস্টার আবিষ্কার হয়েছিল। এইগুলো হচ্ছে কি দেখো ট্রানজিস্টার, এই যেরকম এতে 3টা মাথা থাকে, এই যে একটা মাথা আছে, 2টা মাথা আছে, 3টা মাথা আছে, ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারের সাহায্যে এই যে বিশাল বড় বড় একটা ভ্যাকুয়াম টিউব ছিল না, দেখো এই যে এত বড় একটা ভ্যাকুয়াম টিউব, এই ভ্যাকুয়াম টিউবটা এইটুকু একটা ছোট্ট একটা ট্রানজিস্টারে ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে আমরা রেডিওকে অনেক সময় ট্রানজিস্টার বলি, জানো তো? কারণ প্রথমে রেডিও গুলো তৈরি হতো ভ্যাকুয়াম টিউব দিয়ে, পরে যখন ট্রানজিস্টার দিয়ে তৈরি হইলো সেই জন্য রেডিওকে অনেকে কি বলে? ট্রানজিস্টার বলে। ট্রানজিস্টার আবিষ্কার হয়েছিল কত সালে? এই যে ট্রানজিস্টারের একটা অর্ধপরিবাহী যন্ত্র যা বৈদ্যুতিক প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে, এর 3টা টার্মিনাল থাকে, ঠিক আছে? এটি সিলিকন বা জার্মেনিয়ামের মতো উপকরণ দিয়ে তৈরি হয়। আর বেশি ডিটেলস দরকার নাই। এরপরে থার্ড জেনারেশনে কি আসছে দেখো, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। ইন্টিগ্রেটেড সার্কিট এটা কত সাল থেকে? 1964 সাল থেকে 1971 সাল পর্যন্ত, ঠিক আছে? এই যে ট্রানজিস্টার যে ইন্টিগ্রেটেড সার্কিটের থেকেও কি হলো, এই ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে অনেকগুলো ট্রানজিস্টার, অনেকগুলো রেজিস্টার যুক্ত করে এই ইন্টিগ্রেটেড সার্কিটটা হচ্ছে কিরকম দেখো, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি হচ্ছে এই যে এইগুলো, তোমরা দেখেছো এগুলা ওই যদি কোনো সময় কম্পিউটার খুলে থাকো দেখবে কম্পিউটারের ভিতরে বা মোবাইলের ইয়ের ভিতরে এরকম ছোট ছোট এরকম কি বলে পালা কত ইয়ে থাকে, এগুলোকে বলা হচ্ছে কি ট্রানজিস্টার। এগুলোকে বলা হচ্ছে কি ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। তাহলে এই যে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি যে হওয়ার পরে এরপরে আসলো হচ্ছে কি মাইক্রোপ্রসেসর। এটা হচ্ছে ফোর্থ ইয়েতে আসলো হচ্ছে কি মাইক্রোপ্রসেসর। এই যে দেখো এখানটাতে কি আছে, এই যে মাইক্রোপ্রসেসর 1971 সাল থেকে 2020 সাল পর্যন্ত। তাহলে মাইক্রোপ্রসেসর গুলো কিরকম দেখতে দেখো, এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসর। এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? এটা ইন্টেল Core i7। এটা কার তৈরি করা বলো তো? ইন্টেলের মালিক কে? জানি না। মানুষ মাইক্রোসফটের মালিক কে? মানুষ একজন মাইক্রোসফটের মালিক কে? জানি না, আপনি একটু বলে দেন মাইক্রোসফটের মালিক হচ্ছে বিল গেটস। আর এই যে ইন্টেল হচ্ছে তৈরি করেছিল কোন কোম্পানি জানো? আইবিএম। কি নাম? আইবিএম। আইবিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোম্পানি, এখন পর্যন্ত সবচেয়ে বড় কোম্পানি কোনটা? হচ্ছে এটা আইবিএম, ঠিক আছে? এরা প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে 1971 সালে। কত সালে? 1971 সালে।
এবং প্রথম যে মাইক্রোপ্রসেসরটা তৈরি করে এটার নাম ছিল ইন্টেল 4004। কি নাম ছিল? ইন্টেল 4004। এটা কি ছিল? ইন্টেল 4004। এই প্রসেসরটা প্রথম তৈরি করে, ঠিক আছে। আর মাইক্রোপ্রসেসর তৈরি হয় প্রথমে কম্পিউটার তৈরি করে যে প্রসেসরটা দিয়ে, এটা হচ্ছে ইন্টেল 8080। এইটা দিয়ে হচ্ছে কি প্রথম কি তৈরি করে? কম্পিউটার তৈরি করে কে? আইবিএম, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞানের এমন একটি ক্ষেত্র যা মেশিন তৈরির উপর দৃষ্টি নিবন্ধন না করে সাধারণত মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয় এমন কাজগুলো সম্পাদন করতে পারে। আচ্ছা, তোমরা যখন ধরো কোনো মেসেজ লিখতে যাও, তোমরা গুড লেখার সঙ্গে সঙ্গে দেখবো মর্নিং অথবা নাইট চলে আসে না? ওটা কি তুমি লেখো? আমার কি কথা শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. এটা অটোমেটিকলি চলে আসে না? তো ও কেমনে জানলো যে এগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তাহলে এখন এরপরে কম্পিউটার সিস্টেমের উপাদান আমরা হচ্ছে ইনপুট ডিভাইস পড়লাম, আউটপুট ডিভাইস পড়লাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা আছে হচ্ছে স্টোরেজ ডিভাইস। তাহলে স্টোরেজ ডিভাইস কাকে বলবে? যেখানে আমরা কোনো তথ্য, ইনফরমেশন এগুলো কি করে রাখতে পারি? স্টোর করে রাখতে পারি। কেউ কি কয়টা স্টোরেজ ডিভাইসের নাম বলতে পারবা? মনে করো কি আছে স্টোরেজ ডিভাইস বলতে আমরা বুঝি হচ্ছে কি, মনে করো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এসএসডি। এসএসডির নাম শুনেছো? এসএসডির ফুল ফর্ম কি? Sorry. সলিড স্টেট ডিভাইস। এটা হচ্ছে কি এসএসডির ফুল ফর্ম। তাহলে এটা একদম লেটেস্ট টেকনোলজি, মেমোরি স্টোর করার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি হচ্ছে এসএসডি। তাহলে দেখো ইনপুট ডিভাইস কি আছে বলতে, ব্যবহারকারীর দেওয়া তথ্য কম্পিউটারে পাঠানো হয়, কম্পিউটার এবং মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। ছবি, লেখা, শব্দ, টাচ সব ধরনের ইনপুট কম্পিউটারে দেওয়া হয়, যেমন কি কিবোর্ড, মাউস, স্ক্যানার। এই দেখো এখানে অনেকগুলো ইনপুট ডিভাইসের নাম দেওয়া আছে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ট্র্যাক বল, তারপরে হচ্ছে কি টাচ স্ক্রিন, ওয়েব ক্যাম, মাইক্রোফোন, ঠিক আছে। এখানেও দেখো এখানে কতগুলো যে ডিজিটাইজার, স্ক্যানার, ট্র্যাক বল, মাউস, মাইক, ক্যামেরা, এগুলো হচ্ছে সব কি, এগুলো সব হচ্ছে কি ইনপুট ডিভাইস, ঠিক আছে। তাহলে কতগুলো ইনপুট ডিভাইসের নাম বললে এগুলো বলতে হবে আমাকে। তাহলে এরপরে দেখো আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার প্রক্রিয়াজাত তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরার জন্য। তো মনে তুমি একটা মুভি দেখছো, মুভিতে কি কি আউটপুট হিসেবে কি কি আসে বলো তো? একটা ভিডিও আসে, ভিডিও তুমি দেখতে পাও, আর একটা কি আসে? অডিও আসে, তাই না? তাহলে অডিও আমরা শুনতে পাই কিসের মাধ্যমে? আমরা ছবি বা ভিডিওটা দেখি কোথায়? মনিটরে। তাহলে মনিটরটা আউটপুট ডিভাইস। তুমি মনে করো একটা লেখা লিখলা, এই লেখাটা মনে করো প্রিন্ট করে নিয়ে আসলা, তাহলে ওই প্রিন্ট যেটা করে নিয়ে আসলা এটা কার মাধ্যমে প্রিন্ট করে নিয়ে আসলা? এটা হচ্ছে কি প্রিন্টারের মাধ্যমে। তাহলে প্রিন্টার হচ্ছে কি আউটপুট ডিভাইস, ঠিক আছে। তাহলে প্লটারের কাজ কি বলতে পারো? প্লটারও কিন্তু একটা আউটপুট ডিভাইস। ওই যে রাস্তায় বড় বড় বিলবোর্ড গুলো দেখো না, বিলবোর্ড, মনে করো যে রিন সাবানের একটা বিলবোর্ড দেখা যাচ্ছে, বা পেপসোডেন্টের একটা বিলবোর্ড দেখা যাচ্ছে না, অনেক বড়। ওইগুলো প্রিন্ট করার জন্য কি করে আমরা ইউজ করি হচ্ছে কি প্লটার, ঠিক আছে। তাহলে আউটপুট ডিভাইসের পরে দেখো এই যে আউটপুট ডিভাইসে বলেছে কি, আউটপুট ডিভাইস হলো এমন একটা ডিভাইস যা কম্পিউটার থেকে প্রাপ্ত ডাটা বা তথ্য ব্যবহারকারীকে প্রদর্শন বা সরবরাহ করে। কম্পিউটার থেকে আমরা যা দেখতে পাই বা শুনতে পাই, আউটপুট ডিভাইসে প্রদর্শন বা সরবরাহ করা হয়। আউটপুট ডিভাইসের মধ্যে কি আছে? প্রিন্টার, কি আছে? মনিটর, ঠিক আছে।
তাহলে এই যে প্রিন্টারের মাধ্যমে তোমার লেখা বা আঁকা ছবিগুলো কাগজে প্রিন্ট করতে পারবা, আর মনিটরের সাহায্যে কি করতে পারবা, কম্পিউটারের প্রোগ্রামগুলো দেখার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মনিটর। মনিটর স্ক্রিনে টেক্সট, গ্রাফিক্স এবং ভিডিও দেখা যায়। তাহলে এই যে আউটপুট ডিভাইসের মধ্যে দেখো মনিটর আছে, প্রিন্টার আছে, স্পিকার আছে, প্রজেক্টর আছে, হেডফোন আছে, প্লটার আছে। তাহলে এই যে প্রজেক্টর তো তোমরা সব দেখছোই, তাই না? স্পিকারও দেখেছো, প্রিন্টারও দেখেছো, হেডফোনও দেখেছো, কোনটা দেখো নাই? প্লটার দেখো নাই, তাই তো? তাহলে যদি আমরা প্লটার দেখতে চাই, দেখি তো প্লটারটা দেখা যায় কিনা কোনো জায়গায়। প্লটার, PLOTT, প্লটার। প্লটারের যদি ফিগার আসে, ইমেজেস, এই দেখো এগুলো হচ্ছে প্লটার। এই যে দেখতে পাচ্ছ আমার ছবিটা দেখতে পাচ্ছ কি তোমরা? এই দেখো এই যে বড় বড় প্রিন্টারের মতো এই যে এগুলোকে বলা হচ্ছে কি প্লটার। ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা দেখছিলাম যে প্লটারের পরে এই দেখো এখানটাতে, এই দেখো এখানে প্লটার আছে, এই যে এটা হচ্ছে প্লটার। এটা হচ্ছে এইরকম মনিটর দেখেছো তোমরা টিভির মতো, ওই যে আগের টিভি ছিল এরকম বড় বড়, এগুলাকে বলা হচ্ছে CRT মনিটর। CRT, Yes, sir. CRT, ক্যাথোড রে টিউব। ঠিক আছে? আর এগুলোকে বলা হচ্ছে TFT মনিটর, এগুলোকে বলা হচ্ছে লেজার প্রিন্টার, এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। লেজার প্রিন্টার আর ইঙ্কজেট প্রিন্টার আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার, দেখো প্রিন্টার 3 ধরনের আছে। তাহলে এই লেজার প্রিন্টার আর ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে ডিফারেন্স জানো তোমরা? ইঙ্কজেট প্রিন্টার, No, sir. দেখো ইঙ্কজেট প্রিন্টারে কালিটা থাকে হচ্ছে লিকুইড, কি থাকে? লিকুইড কালি থাকে। এটা যখন আমরা প্রিন্ট করি, সে করে কি, যে আমরা পারফিউম যেমন স্প্রে করি না, ওর ভিতরের হেড ওরকম পারফিউমের মতো লিকুইড কালিটা স্প্রে করে। স্প্রে করলে ওটা কাগজের উপর পড়ে, কাগজ ওটা হিট হয়ে ওটা কাগজে পার্মানেন্ট করে নিয়ে বেরোয় আসে। ঠিক আছে? আর এই প্রিন্টার থেকে কাগজটা বেরোনোর সঙ্গে সঙ্গে যদি এই লেখাটার উপর একটা ঘষা দাও, দেখবো কালি থেবড়াই যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে, কালি মুছে যায়। যদি একটা ভালো রুমাল টুমাল দিয়ে ঘষা দাও, সঙ্গে সঙ্গে যদি ঘষা দাও মুছে যাবে। কিন্তু লেজার প্রিন্টারে গুঁড়া কালি ইউজ করা হয়। কি কালি ইউজ করি আমরা? গুঁড়া কালি, একদম মিহি পাউডারের মতো কালি ইউজ করি। এটা কাগজের উপর পড়ে, কাগজের উপর পড়লে লেজার প্রিন্টার থেকে যখন একটা প্রিন্ট আউট বের হয়, দেখবো কাগজটা অনেক গরম হয়ে থাকে, ওটা হিট দিয়ে ওটার মধ্যে পার্মানেন্ট করে দেয়। তাহলে লেজার প্রিন্টারকে বাড়ানোর পর সঙ্গে সঙ্গে তুমি যদি ঘষা দাও, এবার লেজার প্রিন্টারের কালিগুলো কি হয় না, মুছে যায় না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যামেরা আছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, এগুলো হচ্ছে সব আউটপুট ডিভাইস। ঠিক আছে? দেখো ওয়েব ক্যাম, তারপর হচ্ছে স্পিকার, হেডফোন, প্রিন্টার, প্লটার, এগুলো সব আউটপুট ডিভাইস। তাহলে এই যে এখানে একটা আছে, দেখো নিম্নের কোনটি কম্পিউটার থেকে তথ্য দেখানোর জন্য ব্যবহৃত আউটপুট ডিভাইস? বলো কোনটা হবে? Option এটার অ্যান্সার হচ্ছে সি। তোমরা বলতে পারো যে এমন কোন ডিভাইস আছে যে ডিভাইসে ইনপুট হিসেবেও কাজ করে আবার আউটপুট হিসেবেও কাজ করে? এক্স্যাক্টলি, কাজ করে, আউটপুট হিসেবেও কাজ করে। তাহলে এরপরে দেখো সিস্টেম ইউনিট বা সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউ দেখো, এই যে আমরা সিপিইউ পড়বো, যে সিপিইউ বা সিস্টেম ইউনিট বলে ওইটা, এর মধ্যে কয়টা অংশ থাকে? এর মধ্যে থাকে হচ্ছে কয়টা? 3টা অংশ। দেখো এই যে ইনপুট আর আউটপুট তো আমরা পড়েই ফেললাম। সিপিইউর মধ্যে 3টা জিনিস থাকে। একটা বলে কি সিইউ, সিইউ মানে কন্ট্রোল ইউনিট। এটাকে বলে এএলইউ। এএলইউ মানে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। কি বলে এটাকে? অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর একটা কি আছে? মেমোরি ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কন্ট্রোল ইউনিট হচ্ছে আমার ডাটাগুলো কোথা দিয়ে যাবে, কিভাবে যাবে, কোথায় গিয়ে স্টোর হবে, এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে কি কন্ট্রোল ইউনিট। আর এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এএলইউ এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক কি হবে? অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এটার কাজ হচ্ছে কি জানো? এটার কাজ হচ্ছে 2টা কাজ করে। একটা অ্যারিথমেটিক কাজ করে। অ্যারিথমেটিক কাজ মানে কি?
অ্যারিথমেটিক কাজ মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। কি করতে পারে এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক কাজ। অ্যারিথমেটিক কাজ কয়টা? যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে অ্যারিথমেটিক কাজ। আর লজিক্যাল কাজ মানে হচ্ছে, মনে করো আমি বললাম যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কোনটা। মনে করো 5 আর 7, এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? হ্যালো, দুইটা সংখ্যার মধ্যে তাহলে অথবা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কোনটা, এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল কাজ। বুঝতে পেরেছো? তাহলে এই এএলইউ এর কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আর হচ্ছে লজিক্যাল কাজগুলো করা। ঠিক আছে? কোনটা কার থেকে কে বড়, কার থেকে কে ছোট, অথবা সমান কিনা, এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল কাজ। আর অ্যারিথমেটিক কাজ বলতে আমরা কি বুঝি? যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বলা হচ্ছে কি অ্যারিথমেটিক কাজ। বুঝে গেছে কথা? তাহলে এখন এই যে দেখো, এইটা হচ্ছে একটা মাদার বোর্ড। এটাকে কি বলে? এটা কম্পিউটারের মাদার বোর্ড। তাহলে এটা সিপিইউ। সিপিইউর ভিতরে কি থাকে দেখো, এইখানে থাকে হচ্ছে কি, এইখানে থাকে হচ্ছে, এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে মাদার বোর্ড। এইখানে দেখো এইটা থাকে হচ্ছে কি হার্ড ডিস্ক। এখানে যদি অন্য কোনো ড্রাইভ তুমি লাগাইতে চাও, মনে করো সিডি রম, পেন, তারপরে হচ্ছে কি অথবা কোনো আর ডিভিডি রম, এগুলো যদি লাগাইতে চাও। আর এইখানে থাকে হচ্ছে কি পাওয়ার সাপ্লাই। আর এই মাদার বোর্ডের সাথে লাগানো থাকে গ্রাফিক্স কার্ড। আর এই যে এখানে একটা দেখো ফ্যানের মতো দেখা যাচ্ছে, আমি একটু বড় করে ছবি দেখাচ্ছি, এখানে একবারে ছোট ছবি, এটা দেখা যায় না এখানটাতে। তাহলে আমরা যদি মনে করো এখান থেকে আমরা মাদার বোর্ডের ছবি দেখতে চাই, মাদার বোর্ডের ছবি হচ্ছে এইগুলো। দেখো মাদার বোর্ড, এই যে এগুলো হচ্ছে কোথায় লাগানো থাকে? এইগুলো কম্পিউটারের মধ্যে লাগানো থাকে, সিপিইউর ভিতরে থাকে। এই যে এইখানে সাদা রঙের একটা দেখতে পাচ্ছ, এইখানে থাকে হচ্ছে কি প্রসেসর। কি থাকে এখানে? প্রসেসর থাকে। আর এই যে দুইটা স্লট দেখতে পাচ্ছ, এই যে নীল কালারের, এইটাতে লাগানো থাকে হচ্ছে র্যাম। কি লাগানো থাকে এখানে? র্যাম। আর এইখানে লাগানো থাকে হচ্ছে গ্রাফিক্স কার্ড। আর এই যে এগুলাকে দেখো, এইগুলোতে লাগানো থাকে হচ্ছে কি কিবোর্ড মাউস। আর এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট সব। আর এইটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে সাউন্ড কার্ডের জন্য এটা। আর এই যে দেখো মাদার বোর্ডের মধ্যে একটা ব্যাটারি দেখতে পাচ্ছ, এই যেখানে একটা ব্যাটারি, এটাকে বলে বায়োস ব্যাটারি। বায়োসের ব্যাটারি বলে এটাকে। বায়োস মানে কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে এটাকে বলা হচ্ছে কি বায়োস। তাহলে বায়োসের ব্যাটারিটা ভালো করে দেখো, এটার মধ্যে দেখা যাবে কি, এই দেখো এখানটাতে যে ব্যাটারি, একটা ব্যাটারি আছে কোথায়, এইটার মধ্যে, এই দেখো এইটার মধ্যে দেখো, এই যে এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছ তোমরা। আমরা তো কম্পিউটার বন্ধ করে দিই না, কম্পিউটার শাটডাউন করে দিলাম, কম্পিউটারের ঘড়ি ঠিক থাকে কেমনে? আমরা যে বন্ধ করে দিলাম, আমাদের কম্পিউটারের ঘড়ি ঠিক থাকে কেমনে? বায়োসের ব্যাটারিটার কারণে আমরা কি কি দেখতে পাই? আমরা টাইমটা ঠিক মতো দেখতে পাই। বুঝতে পেরেছো কথা? এই যে বায়োস, এটাকে সিমস ব্যাটারি বলে না? এটাকে সিমস ব্যাটারি বলে। হ্যাঁ, সিমস ব্যাটারিও বলে, বায়োসের ব্যাটারিও বলে। ঠিক আছে? এই যে এখান থেকে দেখো, এইখানটাতে এরপর আছে স্টোরেজ ডিভাইস। বলছে ডাটা, ফাইল, প্রোগ্রাম সংরক্ষণ করা। স্টোরেজ ডিভাইসের এই যে এখানে সিপিইউর পরে হচ্ছে স্টোরেজ ডিভাইস আছে। ডাটা, ফাইল বা প্রোগ্রাম সংরক্ষণ করা, প্রয়োজন অনুযায়ী ডাটা পড়া, লেখা, বা সাময়িক বা দীর্ঘমেয়াদী এইচডিডি। এইচডিডি মানে হচ্ছে কি হার্ড ডিস্ক ড্রাইভ। আর এইচডিডি মানে কি? সলিড স্টেট ডিভাইস। তথ্য ধরে রাখা, ব্যবহারকারীর ডাটা নিরাপদে রাখা এবং প্রয়োজনে পুনরুদ্ধার করা। যেমন কি হবে? হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি। সিডির ফুল ফর্ম কে কে পারে? সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডি মানে কি? কম্প্যাক্ট ডিস্ক। আর ডিভিডি মানে কি? ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, এটা হচ্ছে কি? তাহলে এগুলো দেখো, এগুলো সব স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসের মধ্যে কি আছে দেখো, এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে পেন ড্রাইভ, এগুলো হচ্ছে পেন ড্রাইভ, এটাও হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে মেমোরি কার্ড, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি একটা পেন ড্রাইভ। ঠিক আছে? তাহলে এই যে আমরা কম্পিউটারের স্টোরেজে কি, সেটা তো জানো। স্টোরেজ হচ্ছে
বিভিন্ন তথ্য বা নির্দেশাবলী, ছবি, ভিডিও ইত্যাদি কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখে। তাহলে কম্পিউটারে স্টোরেজ মিডিয়ার উদাহরণ হচ্ছে কি হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক, মেমোরি কার্ড। তাহলে স্টোরেজ ডিভাইসের কাজ হচ্ছে কি তথ্যগুলোকে কি স্থায়ী বা অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে রাখা যাবে এবং তথ্য পড়া বা এবং লেখা যাবে। তাহলে এরপরে দেখো স্টোরেজ ডিভাইসের প্রকারভেদের মধ্যে দেখো দুই ধরনের আছে, একটা হচ্ছে কি অস্থায়ী মেমোরি আর একটা হচ্ছে স্থায়ী মেমোরি। একটাকে বলে প্রাইমারি মেমোরি আর একটাকে বলে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে র্যাম আর ক্যাশ মেমোরি এগুলাকে বলা হচ্ছে কি, এগুলাকে হচ্ছে প্রাইমারি স্টোরেজ। আর সেকেন্ডারি মেমোরির মধ্যে এগুলা এই দুইটা বাদে, র্যাম আর ক্যাশ বাদে আর যত ধরনের মেমোরি আছে সবগুলো হবে কি সেকেন্ডারি মেমোরি। আর এই যে আমরা মনে করো ফেসবুকে ছবি আমরা দেই না, পোস্ট করি না, এগুলো যে জমা হয় কোথায়, এগুলো যে জমা হয় যে স্টোরেজে, এটাকে বলা হচ্ছে কি ক্লাউড স্টোরেজ। তাহলে ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা তথ্য সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হচ্ছে কি ক্লাউড স্টোরেজ। আমরা আমাদের গুগল ড্রাইভে ইনফরমেশন থাকে না, মনে করো আমি ছবি গুগল ড্রাইভে আপলোড করে দিলাম, তারপরে অন্যদেরকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেই তো এরকম করে। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ক্লাউড স্টোরেজ বলে এগুলোকে। তাহলে এরপরে দেখো একটা আদর্শ মেমোরির বৈশিষ্ট্য কি হইতে পারে জানো? একটা স্ট্যান্ডার্ড মেমোরির বৈশিষ্ট্য তিনটা জিনিস থাকতে হবে। একটা স্ট্যান্ডার্ড মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে এটার প্রাইস কম হতে হবে। কি হইতে হবে? প্রাইস কম হইতে হবে। 2 নাম্বার হচ্ছে সাইজ বড় হইতে হবে। কি হবে? সাইজ বড় হইতে হবে। আর 3 নাম্বার হচ্ছে এর অ্যাক্সেস টাইমটা কম হইতে হবে। এর কি কম হইতে হবে? অ্যাক্সেস টাইমটা কি হইতে হবে? কম হইতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে কোনো একটা মেমোরির মধ্যেই তিনটা জিনিস একসাথে তুমি পাবা না। কি কি? একটা হচ্ছে যে মেমোরির অ্যাক্সেস টাইম কম হবে সে মেমোরির প্রাইস কি হয়ে যাবে? প্রাইস বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছো কথা? তাহলে একটা একটা হার্ড ডিস্কের দাম কত তোমরা জানো? মনে করো একটা হার্ড ডিস্কের দাম বিভিন্ন রকম স্যার 1000 স্যার এটার ভিত্তি অনুসারে হতে পারে। জানি না। তোমরা মেমোরি ক্যালকুলেশন করার ইউনিট জানো কি ইউনিট? না স্যার। এই যে দেখো আমি একটা মিনিট একটু দেখে নাও এটা। এই যে দেখো এই যে 101011 এগুলিকে কি বলে জানো? এই প্রত্যেকটাকে বলে একটা করে বিট। কি বলে এগুলোকে? বিট। তাহলে এগুলো বাইনারি ডিজিট থেকে এই শব্দটা আসছে। কোথা থেকে আসছে? আমার আসছে বাইনারি ডিজিট থেকে এই শব্দটা আসছে। তাহলে দেখো বাইনারির কি আসছে? এই যে বাইনারির বাই আর ডিজিটের আইটি, এই দুইটা একসাথে মিলে হয় হচ্ছে বিট। এরকম 8টা বিট মিলে হয় কি একটা বাইট। কি হয়? 1 বাইট। জানো না? জানো না? তার মানে 11001010। তাহলে এইটুকটা হবে কি 1 বাইট হবে। ঠিক আছে? তাহলে তোমরা কিলো শব্দের অর্থ জানো? কিলো মানে কি? কিলো মানে হচ্ছে কত? 1000। 1000 কিলোমিটার মানে কত? 1000 মিটার। কিন্তু কম্পিউটারে কিলো শব্দের অর্থ কিন্তু 1000 না। 1024 শব্দের অর্থ 1024 বাইট। এটা সমান সমান হয় হচ্ছে 1 কিলোবাইট। তাহলে 2 টু দি পাওয়ার 10 বা 1024 এত কিলোবাইট সমান সমান কত হবে? 1 মেগাবাইট। 10 বা 1024 মেগাবাইট সমান সমান কত হবে? মেগাবাইট 1 গিগাবাইট। আর 2 টু দি পাওয়ার 10 বা 1024 গিগাবাইট সমান সমান কত হবে? 1 মেমোরি ক্যালকুলেশন করার। তাহলে 1 জিবি একটা হার্ড ডিস্কের দাম 1 টেরাবাইট। 1 টেরাবাইট একটা হার্ড ডিস্কের দাম মনে করো কথার কথা কত হবে? 4500 টাকা। ঠিক আছে? 500 টাকা। কিন্তু একটা র্যামের দাম যদি তুমি 8 জিবি র্যাম কিনো তাহলে এটার দাম হচ্ছে কত? এটার দাম হচ্ছে 3000 টাকা। 3 থেকে ঠিক আছে? 3 থেকে 4000 টাকা ধরো। তাহলে এই যে 1 টেরা হার্ড ডিস্ক আমি কিনছি 4500 টাকা,
কিন্তু একটা র্যাম কিনছি 8 GB, এটা 3,000 টাকা, প্রায় অলমোস্ট সেম প্রাইস না? কেন? ইয়েস স্যার। जी सर। কারণটা হচ্ছে Yes, sir. র্যামের অ্যাক্সেস টাইম কম আর তুলনায়, হার্ড ডিস্কের তুলনায় র্যামের অ্যাক্সেস টাইম কম। তাহলে এই জন্য র্যামের দামটা কি হবে হার্ড ডিস্কের তুলনায় বেশি বেশি হবে। হয়। বুঝতে পেরেছো কথা? ইয়েস জি স্যার। স্যার। Yes, sir. বলো। ইয়েস স্যার। তাহলে এখন দেখো, এই যে হার্ডওয়্যারের ইতিহাস, প্রথম যন্ত্র ছিল অ্যাবাকাস। অ্যাবাকাস চেনো তোমরা? অ্যাবাকাস Yes, sir. কিভাবে ক্যালকুলেশন করে জানো না জানো না? জানি না। No, sir. No, sir. না স্যার। তাহলে এখানে দেখো, এখানে আছে হচ্ছে প্যাসকেল, এরপরে হচ্ছে প্যাসকেল আইন। তাহলে 1642 সালে ব্লেস প্যাসকেল কি মেকানিক্যাল ক্যালকুলেটর উদ্ভাবন করেন। এরপরে আজকে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটাকে কে আবিষ্কার করে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ এটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করে। তারপরে প্রথম কম্পিউটার হচ্ছে এনিয়াক, 1945 সালে চালু হয়। এনিয়াকের ফুল ফর্ম হচ্ছে কি ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তাহলে এই যে এই ইয়েগুলো ছিল। তারপরে দ্বিতীয় প্রজন্মে দেখো কি আছে, এখানে প্রাথমিক স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা ইউজ করতাম কি পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ড দেখেছো কেউ কখনো? পাঞ্চ কার্ড কি দেখেছো তোমরা? এই দেখো, এটা হচ্ছে এইটা দেখো, এটা দেখতে পাচ্ছ কি? এটা দেখতে পাচ্ছ একটা কাগজের মতো, শক্ত কাগজের মতো থাকতো, এর মধ্যে ছিদ্র করা থাকতো, এই এরকম ছিদ্র করা থাকতো। তাহলে এটা 0 আর 1 হিসেবে কাউন্ট করতো। এগুলোকে বলা হচ্ছে কি পাঞ্চ কার্ড। ঠিক আছে? তাহলে এটা একদম প্রথম জেনারেশনের ইয়েতে পাঞ্চ কার্ড হিসেবে মেমোরি আমরা ইউজ করতাম। তাহলে এরপরে দেখো, এই যে পাঞ্চ কার্ড, ভ্যাকুয়াম টিউব, পাঞ্চ কার্ড, রিলে। তারপরে এরপরে দ্বিতীয় প্রজন্মে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে কি আসছে? ট্রানজিস্টর শুরু হয়েছে। ট্রানজিস্টর হওয়ার ফলেই কি হয়েছে? হিট হিট তৈরি হতো না কম্পিউটারে, প্রচুর হিট তৈরি হতো। ট্রানজিস্টর আবিষ্কার করার পরে হিটের প্রবলেমটা সলভ হয়ে গেছে, বিদ্যুৎ খরচও কি হয়ে যায়? কম হয়ে যায়। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মধ্যে ছিল কি আইবিএম 1401। ঠিক আছে? তাহলে এর প্রধান হার্ডওয়্যার ছিল কি ট্রানজিস্টর, চৌম্বকীয় টেপ আর হচ্ছে কি প্রিন্টার। আর তৃতীয় প্রজন্মে আসছে হচ্ছে কি বহু ট্রানজিস্টর, বা এখানে আইসি চালু হয়েছে কোথায়? তৃতীয় প্রজন্মে। তাহলে চতুর্থ প্রজন্মে এসে আমরা কি ইউজ করি? চতুর্থ প্রজন্মে এসে আমরা মাইক্রোপ্রসেসর ইউজ করি। এই দেখো, চতুর্থ প্রজন্মে এসে আমরা কি ইউজ করছি? মাইক্রোপ্রসেসর। তাহলে প্রথম মাইক্রোপ্রসেসর কি ছিল বললাম? দেখো, ইন্টেল 4004। এটা কত সালে আবিষ্কার হয়? 1971 সালে। কিন্তু প্রথম যে কম্পিউটারটা তৈরি হয় সেটার মধ্যে যে প্রসেসর ছিল, এটা ছিল হচ্ছে কত? ইন্টেল 8080। কত ছিল? ইন্টেল 8080 দিয়ে প্রথম কম্পিউটার তৈরি হয়, মাইক্রো কম্পিউটার তৈরি হয়। ঠিক আছে? তারপরে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কি আসছে? কৃত্রিম বুদ্ধিমত্তা, ভয়েস রিকগনাইজেশন, তারপরে মেশিন লার্নিং। এগুলো আসছে হচ্ছে কোন জন্মের? পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। পঞ্চম প্রজন্মের কম্পিউটার এখনো টোটালি আসে নাই, এখনো কিন্তু এটা অনগোয়িং প্রসেসে আছে। ঠিক আছে? তাহলে এর পরে আছে দেখো নেটওয়ার্ক। জানো তোমরা কি? তোমরা কি জানো নেটওয়ার্ক কাকে বলে? नेटवर्क जी, एक sir. ধরো আমি ঢাকায় বসে ক্লাস নিচ্ছি, তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বসে ক্লাস করছো, তাই তো? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটাই নেটওয়ার্কের জন্যই সম্ভব হয়েছে, তাই না? তাহলে কম্পিউটার বা অন্যান্য ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করা। ঠিক আছে? তারপরে হচ্ছে কি ডাটা সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া, ইন্টারনেট সংযোগ প্রদান করা, নেটওয়ার্কের ভিতরে ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করা, অবৈধ প্রবেশ রোধে নিরাপত্তা বজায় রাখা। তাহলে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কি আছে? রাউটার, সুইচ, হাব, মডেম। এগুলোকে বলে নেটওয়ার্ক ডিভাইস। তাহলে নেটওয়ার্ক আসলে কাকে বলে? তাহলে দুইটা কম্পিউটারকে যদি আমরা কেবল দিয়ে কানেক্ট করি একটার সাথে আরেকটা, তাহলে এর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার করা যায়। কিন্তু এই যে কেবল দিয়ে আমরা কানেকশন করছি, এটাকে বলে ফিজিক্যাল কানেকশন। তাহলে ফিজিক্যাল কানেকশনের সঙ্গে সঙ্গে আরেকটা লজিক্যাল কানেকশন করতে হয়। লজিক্যাল কানেকশন করলে পরে কি হয়? মনে করে এর মধ্যে দিয়ে ডাটা কিভাবে যাবে? একদিকে যাবে না দুই দিকেই যাবে? কি স্পিডে যাবে?
যে এগুলো সব নির্ধারণ করে দিতে হয়, এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল পাথ। তাহলে এই ফিজিক্যাল এবং লজিক্যাল পাথের সমন্বিত হইলে পরে তারপরে হচ্ছে কি ডাটা ট্রান্সফার করতে পারবে। তাহলে দেখো তোমাদের বাসায় সবার বাসায় একটা করে রাউটার আছে না, যে যারা আজকে ক্লাস করছো রাউটার, তাহলে এগুলোকে বলা হচ্ছে কি নেটওয়ার্ক ডিভাইস। তারপরে কি আছে, রিপিটার আছে, হাব আছে, ব্রিজ আছে, গেটওয়ে আছে, সুইচ আছে, মডেম আছে। তাহলে এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। তাহলে এই যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে এরপরে কি আছে দেখো, সফটওয়্যার। তাহলে সফটওয়্যার হচ্ছে কি, সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম বা নির্দেশাবলীর সমষ্টি যা কম্পিউটারকে কাজ করায়। এটি হার্ডওয়্যারের সাথে সমন্বয় সাধন করে ডাটা প্রক্রিয়াকরণ বা আউটপুট প্রদর্শন করে। তাহলে এইখানে একটা ছবি ছিল, দাঁড়াও আমি এই ছবিটা দেখাই। এই দেখো, কম্পিউটারের সবচেয়ে ভিতরের অংশটা হচ্ছে কি হার্ডওয়্যার। হার্ডওয়্যার যে বাইরের অংশ, এইটাকে বলে দেখো সিস্টেম সফটওয়্যার, বা এটার আরেকটা নাম হচ্ছে কি অপারেটিং সিস্টেম। তাহলে এই সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সেতু বন্ধন তৈরি করা। কার সাথে কার সেতু বন্ধন তৈরি করবে? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? এই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ক্যালকুলেটর, ব্রাউজার, গেমস, এগুলো ইউজ করি না, এগুলোকে বলা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এর বাইরে থাকে কি, এর বাইরের যে অংশটা থাকে এখানে থাকে হচ্ছে ইউজার বা যারা কম্পিউটার ইউজ করে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ হচ্ছে কি, দেখো এই ইউজার এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে কে? সেটা করে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝতে পেরেছো আমার কথা? দেখো হার্ডওয়্যার, তারপরে কি আছে, হার্ডওয়্যারের পরে কি আছে, সরি, জি স্যার। Yes, sir. হার্ডওয়্যারের পরে কি আছে দেখো, হার্ডওয়্যারের পরে আছে হচ্ছে কি, হার্ডওয়্যারের উপরে আছে কি সিস্টেম সফটওয়্যার, তার উপরে আছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? তাহলে এই যে হার্ডওয়্যারের কাজটা হচ্ছে কি, হার্ডওয়্যারের কাজটা হচ্ছে কম্পিউটারের যে বাহ্যিক অংশ এটাকে বলে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে যেটা দিয়ে কম্পিউটারকে আমরা চালাই, এইগুলোকে বলা হচ্ছে কি সফটওয়্যার। তাহলে সফটওয়্যারের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, বা এটাকে বলে অপারেটিং সিস্টেম। আমরা যেমন উইন্ডোজ ইউজ করি, লিনাক্স ইউজ করি, ইউনিক্স ইউজ করি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। আর এই অপারেটিং সিস্টেম বাদে আরো যত সফটওয়্যার আছে এগুলোকে বলা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে দেখো, এই যে ডিফারেন্ট সফটওয়্যারের মধ্যে এই যে এইখানে কোথায় আছে দেখো, সফটওয়্যারের ক্লাসিফিকেশন, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি আছে, অপারেটিং সিস্টেম, বায়োস, ডিভাইস ড্রাইভার, অ্যাসেম্বলার, কম্পাইলার, লিডার। আর এর মধ্যে কি আছে, যত সফটওয়্যার আছে দেখো, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যানালাইসিস, মাল্টিমিডিয়া সফটওয়্যার, হ্যাঁ, এন্টারপ্রাইজ সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার, এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো তাহলে সফটওয়্যার কয় ধরনের আছে? দেখো সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে কি অপারেটিং সিস্টেম, সিস্টেম সাপোর্ট, সিস্টেম ডেভেলপমেন্ট। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে দুইটা ভাগ আছে, একটা জেনারেল পারপাস আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক সফটওয়্যার। তাহলে মনে করো ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোকে কি বলে জানো? ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলোকে বলে প্যাকেজ প্রোগ্রাম। কি বলে এগুলোকে? প্যাকেজ প্রোগ্রাম। তাহলে প্যাকেজ প্রোগ্রাম কাকে বলে? প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো সফটওয়্যার তৈরি করে, যে হ্যাঁ আমি এই সফটওয়্যারটা তৈরি করলাম, এর বিনিময়ে আমি টাকা ইনকাম করব, তাহলে এই ধরনের সফটওয়্যার গুলোকে বলা হচ্ছে কি প্যাকেজ প্রোগ্রাম। বুঝতে পেরেছো কথা? এগুলো হচ্ছে, এই যে ধরো তুমি যদি মনে করো যে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মুভি দেখবো, তুমি কি দেখতে পারবা? তাহলে ওই কোম্পানি ওই সফটওয়্যারটা দিয়ে যে যে কাজ দিবে তার বাইরে আর কোনো কাজ তুমি করতে পারবা না। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, কেউ কি নাই? Yes, sir. Yes, আচ্ছা, ওকে ওকে, সরি। তাহলে দেখো সফটওয়্যার তাহলে কয় রকম বললাম আমি? সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে তাহলে এখন যে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে, তাহলে এইখানে এই যে ডাটাবেস কাকে বলে জানো তো? ডাটাবেস,
ডাটাগুলোকে, মনে করো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, একজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি, সে নামের উত্তর দিল। একজনকে জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত, একজনকে জিজ্ঞাসা করলাম তুমি বাংলাতে কত নাম্বার পেয়েছো, একজনকে জিজ্ঞাসা করলাম তোমার ফোন নাম্বার কত। এই সব ইন্ডিভিজুয়ালি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডাটা। তাহলে এই ডাটাগুলোকে যদি আমি অ্যারেঞ্জ একটা পদ্ধতিতে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে ইনফরমেশন। যেমন তুমি বাংলাতে কত নাম্বার পেয়েছো, ইংলিশে কত নাম্বার পেয়েছো, আইসিটিতে কত নাম্বার পেয়েছো, ফিজিক্সে কত নাম্বার পেয়েছো, বা ম্যাথে কত নাম্বার পেয়েছো, এগুলো ইন্ডিভিজুয়ালি কি ডাটা। কিন্তু তোমার যে প্রোগ্রেস রিপোর্ট বা রেজাল্ট দেয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফরমেশন। এই ডাটাগুলোকে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজিয়ে ফেললেই এটা হয়ে যায় কি, এটা হয়ে যায় ইনফরমেশন। তাহলে এখন দেখো, এই যে এখান থেকে, এই যে আমরা একটু আগে পড়ছিলাম না অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ডিফারেন্স ইঞ্জিন, এগুলো পড়েছিলাম। তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিন দেখো, এই যে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা কে আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল হচ্ছে চার্লস ব্যাবেজ। কে আবিষ্কার করেছে? চার্লস ব্যাবেজ এই এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছে। তারপরে এরপরে ছিল দেখো, এটা হচ্ছে কি, এটাকে বলে ENIAC। এই এত বড়, দেখো একটা কম্পিউটার কত বড় ছিল, একটা বিশাল। এটার ইয়ে ছিল কত জানো? 60 ফিট চওড়া ইয়ে ছিল, লম্বা ছিল, আর 40 ফিট চওড়া ছিল। এটার ওজন ছিল মনে হয়, এটার ওজন ছিল, ওই যে দেখো এটা কত ছিল, 1946, 100 ফুট। এর দৈর্ঘ্য ছিল 100 ফুট। 1800 বর্গ ফুটের একটি কক্ষে এটা স্থাপন করা হয়েছিল। আর এটা পরিচালনা করার জন্য 150 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হতো, এবং এর মধ্যে 7200টি ক্রিস্টাল ডায়োড, 1500টি রিলে, 70,000 রেজিস্টার, 10,000 ক্যাপাসিটর এবং 5 লাখ কেবলের সংযোগ ছিল এই যে ENIAC কম্পিউটারটাতে। এই যে তোমরা অ্যাবাকাসের কথা বললাম না, তোমরা অ্যাবাকাস কি জানো? অ্যাবাকাস কেমনে ইয়ে করে? অ্যাবাকাসের ইয়েটা তো তোমরা জানো না। দাঁড়াও, আমি অ্যাবাকাসের ইয়েটা তোমাদের একটু দেখাই, অ্যাবাকাস কিভাবে ক্যালকুলেশন করে একটু দেখাই দিই, 1 মিনিট। অ্যাবাকাস দিয়ে এটা কেমনে আমরা ইয়ে করি, দেখো তো তোমরা এটা দেখতে পাও কিনা, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, sir. শুনতে পাই না। আচ্ছা দেখো, আমি আমি তোমাকে বলছি। দেখো এইদিকে এখানে 4টা আছে, এখানে কয়টা আছে? একটা আছে না? আমরা যদি এরকম একটা উপরের দিকে উঠিয়ে দেই, তাহলে দেখো, আমি আমি দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে একটা আমি উপরে তুলে দিলাম, এখান থেকে এই যে এই হলুদ কালারের এটা একটা যদি আমি উপরের দিকে তুলে দেই, তাহলে এটা হবে হচ্ছে 1। এখান থেকে 2টা যদি তুলে দেই, 2 হবে। এটা 3টা তুলে দিলে কত হবে? এই দেখো এখন হলো 3। এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কত? 3। আরেকটা তুলে দিলে কয়টা হবে? 4টা। 4 হয়ে গেল তো। এরপরে 5 কিভাবে হবে? উপরে কয়টা করে আছে বল? একটা করে না? এই 4টাকেই তুমি নিচে নামিয়ে দাও। দাঁড়াও, এই 4টাকেই যদি আমি নিচে নামিয়ে দেই, আর এইটাকে যদি আমি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে এটা হবে 5। কত হবে? 5। তাহলে দেখো, এই যে এটা দেখো, এটা 1, এটা দিয়ে আমরা 1, আর এটা হয়ে গেল কত? 7। ওই উপরে একটা নিচে নামানো, এটা দেখো, এটা হবে হচ্ছে এই উপরের একটা নিচে রাখার অর্থ হচ্ছে এটা 5, আর নিচে কয়টা আছে? 2টা। তাহলে এর ভ্যালু হবে কত? 7। এখান থেকে যদি আমি আরেকটা তুলে দেই, তাহলে এটা কত হবে? 8। আরেকটা তুলে দিলে কত হবে? 9। ঠিক আছে? আর এখান থেকে এটার কাজ কি? এটা ক্যালকুলেশন করতে হবে আগে, এটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ স্যার এটা করতে আবার হবে। বলেন স্যার বিষয়টা। ওকে, দেখো আবার ভালো করে খেয়াল করো তোমরা। এই যে ধরো, মনে করো আমি এখানটা কোথায় দেই, এখানটা একটা দিয়ে গেল কোন জায়গায়? এই একটা, এখানে কয়টা কয়টা বল আছে? এখানে 4টা না? এখানে কয়টা? 4টা বল তো। আর এখানে কয়টা? একটা। এখান থেকে একটা যদি আমি উপরে তুলে দেই, তাহলে এটা হবে 1। এখান থেকে যদি আমি এই 2টাকে উপরে তুলে দিতাম, এই 2টাকে এখান থেকে, সরি, এই 2টাকে মুভ করে যদি আমি এখানে তুলে দিতাম উপরে, তাহলে এটা হয়ে যেত কত? এটা হয়ে যেত 2। আরে আবার কই গেল এটা? তারপরে এখান থেকে 3টা উপরে তুলে নিয়ে গেলে একটা নিচে থাকে, এটা হতো 3। আর এই 4টাই যদি উপরের দিকে চলে যেত, এটা হতো 4। বুঝতে পারলা কথা? আর এই উপরে দেখো আর একটা আছে, এই উপরেরটা যদি নিচের দিকে নেমে আসে, আর এই 4টা যদি যে জায়গায় আছে এই জায়গাতেই থাকে,
তাহলে কত হবে? এটা 5 হবে। আর উপরের এটা নিচে, আর এখানে নিচ থেকে একটা উপরে, এটা হলো কত হবে? 6। আমি তো ইয়েগুলো দেখাইতে পারতেছি না, কি দেখানো যাবে? ধরো এই যে এরকম আছে, এটা মানে কত বুঝাবে বলো তো? এটা মানে বুঝাবে 3। কত বুঝাবে? এটা হচ্ছে 3। এটা যদি হইতো, এইটা মনে করো এরকম এরকম আছে, ওই এইটা মনে করো 3টা আছে, এইখানে মনে করো এরকম আছে, তার মানে এটা 0, এটাও 0, এটাও 0। আর এইটা হয়ে গেল কত? এইটা মানে হচ্ছে 1, এটা মানে কত? 1। এখান থেকে যদি আরেকটু উপরে তুলে দিতাম, তাহলে এটা হয়ে যেত কত? 2। আর উপরেরটা যদি আমি নিচে নামাই নিয়ে আসি, তাহলে এটা হয়ে গেল কত? এটা 6। এখন হয়ে গেল কত দেখো? এখন হয়ে গেল 7। কারণ উপরেরটা নিচে থাকার জন্য এটা 5, এটার জন্য এটা কত? এটা হচ্ছে 2, তাহলে হয়ে গেল 7। বুঝতে পারলাম কি এটুকু? জি স্যার। মনে হয় ক্লাসে শেষ করে এখন যেটা স্ক্রিনে আছে এটা কত কাউন্ট করছে? 7 কাউন্ট করছে। আর এই এখন কত কাউন্ট করছে বলো দেখি? এখন কত কাউন্ট করছে? এখন এটা হচ্ছে 3। কাউন্ট করে। ক্লিয়ার? তাহলে এখন তাহলে তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে বলো? এখন যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি এখানে শেষ করব আজকে। স্যার বলো। Yes, sir. আর কোনো কোশ্চেন নেই? No, sir. Time. Sir, memory দাম বেশি হবে। মেমোরির দাম বেশি হওয়ার কারণ হচ্ছে অ্যাক্সেস টাইম বেশি হয়ে যাবে। অ্যাক্সেস টাইম যেটা কম হবে, যেটার অ্যাক্সেস টাইম কম হবে, সেটা হচ্ছে কি, সে মেমোরি কি হলো, চলে গেল নাকি তোমরা? হ্যালো, No, sir. আমরা একটা মেমোরির দাম বেশি হওয়ার কারণ হচ্ছে যে মেমোরির অ্যাক্সেস টাইম যত কম হবে, সে মেমোরির দাম তত বেড়ে যাবে। অ্যাক্সেস টাইম, মনে করো অ্যাক্সেস টাইমটা কি? তুমি মনে করো একটা মুভি দেখতে যাচ্ছ কম্পিউটারে, ওকে? ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে মুভিটা কি অন হয়, না একটা সময় নেয়? অন হয়। ডাবল ক্লিক করার পর দেখবে একটু সময় নিচ্ছে, তারপর এটা চালু হচ্ছে, তাই না? ওই যে সময়টুকু নিচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেস টাইম। তোমার কম্পিউটার যদি খুব ভালো হয়, দেখবে এই অ্যাক্সেস টাইমটা কম হয়। যদি বেশি পুরাতন কম্পিউটার হয়, দেখবে ডাবল ক্লিক করলে অনেকক্ষণ পর এটা অন হচ্ছে, তাহলে তাদের অ্যাক্সেস টাইম কি হয়? তার অ্যাক্সেস টাইম বেশি হয়। অ্যাক্সেস টাইম বেশি হয়ে গেলে পরেই সেই মেমোরির দাম কি হয়ে যাবে? সেই মেমোরির দাম হয়ে যাবে সস্তা। ওকে? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। স্যার যদি একটু ভ্যাকুয়াম টিউবসটা একটু বুঝাই দিতেন। হ্যালো, স্যার ভ্যাকুয়াম টিউবসটা একটু বুঝাই দেন। স্যার ভ্যাকুয়াম টিউবস। হ্যাঁ বলো, বলো কি বলছিলা, বলো। স্যার ভ্যাকুয়াম টিউবসটা। কোনটা? বায়োস? আমি শুনতে পাই না, আরেকবার বলো। ভাই টিউবটা ট্র্যাকিং টিউবটা বোঝাতে চাচ্ছে। কোনটা? ইউটিউবে ভ্যাকিউম টিউব।
এই লিঙ্কটা টিউবটা ভাইয়া, ওই যে একেবারে ফার্স্ট যে টিউবটা, ওইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিল আবার। ও ভ্যাকুয়াম টিউব, সরি। ইয়েস ইয়েস। এই যে ফার্স্টে একদম দেখো এই যে একটা ভ্যাকুয়াম টিউব ছিল, এইটা এর মধ্যে না, এইটা তো তোমাদেরকে এখন বুঝাইলে দুইটা জিনিস আছে, একটা ইয়ে থাকে, এই দেখো এখানে বলছে ভ্যাকুয়াম টিউব হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র যা ইলেকট্রোডের মধ্যে উচ্চ ভ্যাকুয়ামে বৈদ্যুতিক প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি জন অ্যামব্রোস ফ্লেমিং 1914 সালে আবিষ্কার করেছিলেন এবং সংকেত বৃদ্ধি এবং সার্কিট পরিবর্তন করার ক্ষমতার জন্য পরিচিত। তাহলে ভ্যাকুয়াম টিউবগুলো থার্মোনিক নির্গমনের নীতিতে কাজ করে, যেখানে উত্তপ্ত ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে নির্গত হয় এবং অ্যানোড দিয়ে সংগ্রহ করা হয়। 1950 সালে ট্রানজিস্টর আবিষ্কারের আগ পর্যন্ত এগুলোই প্রাথমিক কম্পিউটার, টেলিভিশন, রেডিওতে ব্যাপকভাবে ব্যবহৃত হতো, যা কি ছোট আকার এবং কম বিদ্যুৎ খরচের কারণে ভ্যাকুয়াম টিউবগুলোকে প্রতিস্থাপন করে। তাহলে ভ্যাকুয়াম টিউব চেঞ্জ করে আমরা ট্রানজিস্টর ইউজ করেছি দুইটা কারণে। একটা হচ্ছে এটা কি হয়ে গেছে, আকার ছোট হয়ে গেছে এবং বিদ্যুৎ খরচ কম হয়ে গেছে। বুঝতে পেরেছো কথা? এটা হচ্ছে কি ভ্যাকুয়াম টিউবের ইয়েটা। ভ্যাকুয়াম টিউব হচ্ছে এইগুলো হচ্ছে ভ্যাকুয়াম টিউব। গাড়ির মধ্যে এখন পর্যন্ত গাড়ির মধ্যে ভ্যাকুয়াম টিউব ইউজ হয়। তোমাদের গাড়ির পিছনে দেখবা লেখা থাকে 4 ভালভ, লেখা আছে 4 ভালভ, লেখা থাকার অর্থ হচ্ছে কি এটার মধ্যে 4টা এরকম ভ্যাকুয়াম টিউব আছে। গাড়ির মধ্যে রেডিয়েটরে পানি দিতে হয় না, কারণ এই ভ্যাকুয়াম টিউব গুলো প্রচন্ড হিট হয়, হিট হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য এটার মধ্যে পানি দিতে হয়। স্যার আমার একটা হ্যাঁ, কিভাবে কাজ করে? একজন একজন করে কথা না বললে তো আমি আইবিএম এর ফুল ফর্ম কি? আপনি সিলেক্ট। হ্যাঁ বলো। আইবিএম এর ফুল ফর্ম কি? আইবিএম এর ফুল ফর্ম কি? আইবিএম এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মেশিন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোম্পানি। বুঝতে পেরেছো কথা? স্যার ট্রানজিস্টর কিভাবে কাজ করে? স্যার আইবিএম এর ফুল ফর্মটা আরেকবার বলবেন? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস মেশিন, MSHINE মেশিন। এটা হচ্ছে আইবিএম এর ফুল ফর্ম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে আইবিএম। বুঝতে পারছো? তাহলে ট্রানজিস্টর কাজ করে কিভাবে হবে এটা বুঝাইতে গেলে পরে তোমরা কি ডায়োড, তোমরা তো কোন ক্লাস ছিল এইটা, তো তোমরা ডায়োড তো পড়ো নাই। ওই দুই রকম ম্যাটেরিয়াল থাকে, একটা হচ্ছে সিলিকন, একটা জার্মেনিয়াম। একটা সিলিকন, একটা জার্মেনিয়াম, একটা সিলিকন, এটা দিয়ে তাহলে এটা হচ্ছে কি এই ট্রানজিস্টর থাকে হচ্ছে 3টা পা থাকলেই এটা হবে ট্রানজিস্টর। এখানে দেখো কয়টা পা আছে, এটাতেও 3টা পা আছে, এটাতেও 3টা পা আছে, এটাতেও 3টা পা আছে। এগুলো হচ্ছে ট্রানজিস্টর। আর 2টা পা থাকলে এগুলো হয়ে যায় ডায়োড। কি হয়ে যায় এগুলা? এগুলো হয়ে যায় ডায়োড। দেখো ট্রানজিস্টরের সবসময় 3টা পা থাকবে, আর ডায়োডের কয়টা পা থাকবে? ডায়োডের 2টা পা থাকবে। এগুলো হচ্ছে কি, এগুলো সিগন্যাল নিয়ন্ত্রণ করে, ইলেকট্রিক সিগন্যাল বা বৈদ্যুতিক সিগন্যালকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? উচ্চ আর এখান থেকে মনে করো যে কোন জায়গায় কি এরকম আউটপুট দিতে হবে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই ট্রানজিস্টর অনেকগুলো দিয়েই এই আইসি তৈরি হয়। ট্রানজিস্টর, রেজিস্টার এগুলো দিয়ে আইসি তৈরি করে এবং অনেকগুলো আইসির জায়গা নিয়েছে কি একটা, এগুলা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর। এগুলাতে ভিএলএসআই প্রযুক্তি ইউজ হয়, নাম শুনেছো? VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভিএলএসআই মানে হচ্ছে কি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, খুব সূক্ষ্ম মাইক্রোস্কোপিক ইয়ে দিয়ে এই সার্কিট গুলো তৈরি করা হয়। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাবাকাস নিয়ে একটা কোশ্চেন ছিল। স্যার বায়োস। স্যার অ্যাবাকাসের হিসাবটা। স্যার বায়োসটা, স্যার বায়োস। Everybody you can just search. অ্যাবাকাসের ইয়েটা কোন জায়গায় জানি ছিল তোমাদের ইয়েটা? এটা তো এখানে গেল, কোন জায়গাটাতে? পাওয়ার পয়েন্টের লাস্ট লাইকটা ছিল।
হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি ওই এটা না ইয়েতে দিয়ে দিতে যাচ্ছিলাম আমাদের চ্যাট বক্সে দিয়ে দিলে ভাইয়া এইটা ওখানে কই দেখে ছিল, নিতে পারবে। টার্ন অফ ক্যাপশন। এই দেখো আমি ইয়েটা দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। দেখো এটা, এটা দেখলে পরে বুঝতে পারবে। মেসেজে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখো অ্যাবাকাসের লিঙ্কটা দিয়েছি। ঠিক আছে, এই যে লাস্টের ইয়ে ছিল, এই যে ইয়ে ছিল। ঠিক আছে, এইটুকু তো আর তো কোনো প্রবলেম থাকার কথা না আশা করি। স্যার তোমাদের স্যার কোনটা ইনপুট বায়োস ডিভাইস? স্যার wrong হ্যালো, কি? স্যার অ্যাবাকাসের ট্যাঙ্ক স্যার বায়োস অ্যাবাকাস বায়োস হচ্ছে প্রথম আবিষ্কার হয় হচ্ছে চীনে। এটা হচ্ছে পৃথিবীর প্রথম কাউন্টিং মেশিন বা ক্যালকুলেটিং মেশিন হচ্ছে অ্যাবাকাস। বুঝতে পেরেছো? অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর প্রথম ক্যালকুলেশন করার যে যন্ত্র, সেটার নামই হচ্ছে অ্যাবাকাস। এটা চাইনারা আবিষ্কার করেছিল। এটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। তাহলে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম ক্যালকুলেটিং মেশিন কোনটা? এটা ছিল অ্যাবাকাস। স্যার বায়োসটা বলেন না। স্যার বায়োস জি স্যার রং স্যার বায়োসটা একটু বুঝিয়ে দেন। বায়োসের কিচ্ছু নাই বাবা। বায়োস হচ্ছে এর মধ্যে কিছু ডাটা স্টোর করে রাখে। যেমন ধরো তোমার ঘড়ির টাইম কত, ঠিক আছে? তোমার ঘড়ির টাইম কত, বা তোমার এই যে কম্পিউটারে যে পাসওয়ার্ড দিয়ে রাখছো না, ওই যে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছো, এগুলো স্টোর করার জন্য এই স্টোর করার জন্য একটা মেমোরি থাকে, ছোট্ট একটা মেমোরি থাকে। এই মেমোরির মধ্যে এটা জমা হয়ে থাকে এবং এই ব্যাটারির সাপ্লাইয়ের সাহায্যে ওগুলো তোমার কম্পিউটারে স্টোর করা থাকে। যদি কোনো কারণে তোমার বায়োসের ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম দেখবা ঠিক থাকে না। ডেট অ্যান্ড টাইম সবসময় চালু করবা, দেখবা 5 বছরের আগের ডেট কি 6 বছরের আগের ডেট চলে গেছে। ভাইয়া সরি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলো। আমাদের আর কিছুক্ষণ পরে ভাইয়া নেক্সট আরেকটা ক্লাস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো আমারই ক্লাস আছে আর একটা। জি জি। আমি কি বেরোয় যাবো? ভাইয়া আই গেস আপনার একটু রেস্ট করা প্রয়োজন, কারণ কিছুক্ষণ ওকে পরেই তো আমাদের ওকে নেক্সট ওকে ক্লাস। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই, তাহলে সবাই ভালো থেকো।